পাটুরিয়া দৌলতদিয়া ফেরিতে ডাকাতি, আইনশৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার অভিযোগ। পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার, বললেন ভূমি প্রতিমন্ত্রী। এবং জ্বালানি সংকটে চাঁপাইনবাবগঞ্জে আম ও ধানের ফলনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। রাত হলেই বদলে যায় পাটুরিয়া দৌলতদিয়া ফেরি পারাপারের চিত্র। 3 তাসের ফাঁদে ফেলে একটি সংঘবদ্ধ চক্র যাত্রী ও চালকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, এই চক্রের সাথে জড়িত ফেরির স্টাফ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আধার নামলেই গা শিউরে ওঠার মতো ঘটনা দেখা যায়। ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিতে ইঞ্জিন চালিত নৌকা ভিড়িয়ে উঠছে 10 থেকে 12 জন লোক। সংঘবদ্ধ এই চক্রটি ফেরিতে উঠে বসায় জুয়ার আসর। 100 টাকায় 300, 500 টাকায় 1500 আর 5000 টাকায় 15000 টাকা জেতার প্রলোভন দেখিয়ে 3 তাসের খেলায় যাত্রী ও চালকদের টেনে আনে চক্রটি। সুযোগ বুঝে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, ঘড়ির মতো মূল্যবান জিনিসপত্র নিয়ে তারা সটকে পড়ে। যাত্রীরা ওটার ফলবন দেখিয়ে ওখানে সামনে যায়, যাওয়ার পর দিয়ে ওরা আবার ওরা খেলে। যে ফিলি পারে মাইরে কাইটে টাকাগুলো নিয়ে যায়, মোবাইল থাকলে মোবাইল পর্যন্ত নিয়ে যায়, মানে অ্যাকচুয়ালি ডাকাতি করার সিস্টেম। প্রশাসন যদি ইচ্ছা করে তাহলে এই কামটা রাতারাতি বন্ধ হইতে পারে। অথচ নীরব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের ভূমিকা নিয়ে ভুক্তভোগীদের অভিযোগ, ফেরির স্টাফ ও নৌ পুলিশের সহযোগিতা ছাড়া প্রতি রাতে এমন অপকর্ম চলছে কেমন করে? প্রতিবাদ করলে হামলার ঘটনাও আছে। ওরা 3 জনা মিলেই মানে ওনাদের কন্ট্রাক্ট থাকে আর কি। কেউ 500 দেবে, কেউ 500 দিয়ে 1000 নেবে, কেউ 1000 দিয়ে 2000 নেবে। এইভাবে মানুষকে আর কি আকৃষ্ট করে। 4-5টা চক্র আছে, এদের সঙ্গে ঘাটের কিছু কিছু লোক জড়িত আছে, পুলিশও আছে এর মধ্যে। পুলিশরা দেখেও কিছু দেখে না। প্রকাশ্যে চলছে জুয়া এবং তারই জের ধরে জোর জুলুম। অথচ দেখার দায়িত্ব যাদের, দায় দায়িত্ব নিতে চাইছে না তারা কেউই। আমরা তো অনেক সময় সতর্ক করে দিই মাইকিং করে, যে আপনারা কেউ 3 তাস খেলাতে যাবেন না, আপনাদের সর্বস্ব কেড়ে নিয়ে যাবে। তারপরে অনেকে লোভে পড়ে যায়, তাদের সর্বস্ব হারায়। আমরা জানতে পাই, আমরা ধরে ব্যবস্থা নেই আমাদের পক্ষ থেকে। আমরা প্রতি ফেরিতে আমাদের পাহারা দেওয়ার মতো জনবল আমাদের নাই। আমরা যে জনবল আছে আমরা টিম করে কাজ করি। যেহেতু 17টা ফেরি চলে, প্রতিটা ফেরিতে 8-10 জন করে প্রতিনিধি আছে DIWTC। তাহলে প্রশ্ন, রাত শেষে কাদের পকেটে যায় এই লুটের টাকার ভাগ? চক্রটি কি এতই শক্তিশালী যে রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে? চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম কাজ শুরু করেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সকালে বান্দরবানের সোয়ালক এলাকায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধান ও আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় যে রংধনু জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন, এই আমাদের বিজু, বৈশু, বিশু, চাংলাং এবং চাংপ্রাণ এবং বাংলা নববর্ষের যেই সম্মিলিত উৎসব এবার উদযাপিত হয়েছে ঢাকা সহ এই পুরো পার্বত্য অঞ্চলে, এটাই প্রমাণ করে যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে নিয়ে রংধনু জাতি গঠনের যে যাত্রা, সেটিতে আমরা অবিচল আছি এবং আমরা এই এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য এবং বৈষম্যহীন উন্নয়নের জন্য সকল 12টি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নের জন্য আমরা একইভাবে কাজ করে যাব। দেশের প্রধান আম উৎপাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জে এখন উৎসবের আমেজ নেই, বরং কৃষকের চোখে দুশ্চিন্তার ছাপ। জ্বালানি সংকট, চড়েনি বিদ্যুৎ আর প্রকৃতির প্রতিকূলতায় আম ও ধান চাষে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় কৃষক। চরাঞ্চলে বিদ্যুৎ সুবিধা না থাকায় সেচের জন্য শ্যালো মেশিনই একমাত্র ভরসা। কিন্তু ডিজেল সংকটে সেই মেশিন বন্ধ হয়ে পড়ছে বারবার। ফলে ধানের জমিতে সময়মতো পানি দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে শিলাবৃষ্টির পর আম গাছে হপার পোকা, মাকড়সা ও নানা রোগবালাই দমনে স্প্রে করা জরুরি হলেও পেট্রোলের অভাবে সেটিও সম্ভব হচ্ছে না। এই স্প্রে মেশিনে যে পেট্রোল ব্যবহার করতে হয়, সে পেট্রোলটার জন্য আমরা পেট্রোল পাচ্ছি না পাম্পে গিয়ে। 5 দিন হয়েছে আপনার শিলাবৃষ্টি হওয়া, আমি এখন পর্যন্ত বাগানে স্প্রে করতে পারিনি। আজকে 5 দিন থেকে আমি প্রত্যেকটা পাম্পে এই কার্ডটা নিয়ে ঘুরতেছি। পাম্পে যাও ঝামেলা হচ্ছে, 20 লিটার লেখছে দিচ্ছে 5 লিটার। সাহারও তো আমরা পাই না, একটা 1050 টাকা সাহার আমরা আপনার এখন বর্তমানে কিনি 1650 টাকা দিয়ে। চরের জমি যেগুলো আছে পাতা মরেছে পানি পেনে, চরে তার বিদ্যুতের কোনো সংযোগ নাই, তেল ব্যবহার হাল চাষও করতে পারছি না। গরু হাল দিয়ে বুনবো তাও তো নাই, এখন ওই শুধু পাওয়ার টিলার দিয়ে কাজ করাতে হয়েছে। তখন তেল আমার লাগবে, এখন ধরলেন যে 25 লিটার, আমি যদি এখন 5 লিটার পাই তাহলে কি আর এটা হবে? প্রশাসন কৃষক কার্ড ছাড়াই তেল সরবরাহের আশ্বাস দিলেও বাস্তব চিত্র ভিন্ন। কৃষকদের অভিযোগ, অনুমোদন নিয়ে পাম্পে গেলেও চাহিদা অনুযায়ী তেল মিলছে না। উপজেলা প্রশাসন বলছে যাচাই বাছাই করে প্রকৃত কৃষকদের তালিকা করা হচ্ছে, যাতে তারা সহজে জ্বালানি পেতে পারেন। প্রত্যয়নের মাধ্যমে আমরা একটি রেজিস্টার বানিয়ে দিচ্ছি, যার মাধ্যমে তারা তেল সংগ্রহ করতে পারছে। এর জন্য কোনো কৃষি কার্ড বা অন্য কোনো কার্ডের বা প্রয়োজন নাই। জ্বালানি সংকটের দ্রুত সমাধান না হলে আম ও ধানের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে, যার প্রভাব পড়বে দেশের সামগ্রিক উৎপাদন ও বাজারে, আশঙ্কা করছেন কৃষি সংশ্লিষ্টরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, মানিকগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট। মোটরসাইকেল আরোহীরা ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। বিস্তারিত জানাতে শহরের পদ্মা ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন খন্দকার, জেলা প্রশাসন এ বিষয়ে সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ বা উদ্যোগ নিয়েছেন কিনা, তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে মানিকগঞ্জে মোট 15টি কিন্তু তেলের পাম্প রয়েছে। এই 15টি তেলের পাম্পের মধ্যে সারা জেলাতে কিন্তু 2টা বা 3টা তেলের পাম্পে কিন্তু তেল বিতরণ করা হচ্ছে। এবং আমি এই যে এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলেছি। গতকাল রাত 12টা থেকে এখানে যে মোটর সাইকেল আরোহী রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এখন পর্যন্ত কিন্তু তেলের সন্ধান পাইনি। এই যে এখন থেকে 2-1 মিনিট আগে কিন্তু, অর্থাৎ 4টার পরে কিন্তু তেল বিতরণ শুরু করেছে। তবে আমি এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। উনি মূলত বলছিলেন যে সরকারের কোনো তেল সংকট নাই, এটা মূলত একটা কৃত্রিম সংকট। কারণ হচ্ছে যে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে, দেশের মানুষের ধারণা যে তেল সংকট হবে, এজন্য কিন্তু যারা মোটরসাইকেল আরোহী বা তেল যারা প্রয়োজন তারা কিন্তু তেল বাড়িতে সঞ্চয় করছেন, এমন একটা অভিযোগ কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে করা হচ্ছে। তারা বলতেছে যে তেল আগেও একটা পাম্পে যে পরিমাণ তেল বিতরণ করা হতো, এখনও কিন্তু সেই পরিমাণ তেলই কিন্তু বিতরণ করা হচ্ছে। কিন্তু ঘটনা ঘটেছে উল্টা দিকে। আগে একটা তেলের পাম্পে সপ্তাহে তেল দেওয়া হতো প্রায় 13,500 লিটারের মতো তেল, সেই তেল এখন কিন্তু 4 ঘন্টায় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে 13,500 লিটার তেল শেষ হতে একটা তেলের পাম্পের কিন্তু প্রায় 1 সপ্তাহ সময় লাগতো, আর এখন সেই তেল শেষ হতে সময় লাগতেছে মাত্র 4 ঘন্টা। এবং এই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মোবাইল টিম কিন্তু কাজ করছে। তারা বলছে যে একদিকে কাজ করছে যে তেলের পাম্প যারা মালিক রয়েছে তারা যেন বাড়তি মূল্য না নিতে পারে এবং ওজনে কম দিতে না পারে, সেজন্য কিন্তু তারা মোবাইল কোড করছেন। এবং গত একদিন আগে কিন্তু মানিকগঞ্জের একদম পৌর শহরের মধ্যে একটি যে গুডলাক সিএনজি পাম্প, সেই পাম্পটিকে ওজনে কম দেওয়ার জন্য কিন্তু 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন যারা ক্রেতা রয়েছে বা তেল গ্রাহক রয়েছে তাদের কিন্তু সচেতন করা হচ্ছে যে আপনারা তেল কারো সঞ্চয় করার দরকার নাই, বাংলাদেশ সরকারের কিন্তু তেল সংকট নাই। যে এই ছিল মানিকগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের খবরে পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। চুয়াডাঙ্গায় বজ্রপাতে স্কুল ছাত্র সহ 2 জনের মৃত্যু এবং পাহাড়ে বর্ণিল আয়োজনে সাংগ্রাই উৎসব, পানি খেলা উচ্ছ্বাসে মাতল মারমা সম্প্রদায়। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠান সাংগ্রাইয়ে চলছে সপ্তাহব্যাপী নানা আয়োজন।
সাঁকরাইয়ে মৈত্রী পানি বর্ষণের মাধ্যমে তারা পুরনো বছরের সব দুঃখ ভুলে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে। প্রতিটি গ্রামে ও পাড়া মহল্লায় আয়োজন করা হয়েছে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী আলারি ও ধ খেলা। রয়েছে ঐতিহ্যবাহী নৃত্য প্রতিযোগিতা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চায়। এসব আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। এই আনন্দের অংশীদার হয়েছেন সমতলের বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকেরাও। 200 বছরের ঐতিহ্যবাহী নিমাই চাঁদের স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জে। সদর উপজেলার বালিরটেক ঘাটের কালীগঙ্গা নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র এই উৎসব অনুষ্ঠিত হয়। সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের নানা বয়সী হাজারো পুণ্যার্থী নদীর পাড়ে জড়ো হন। তারা জানান, পুণ্য লাভ ও মনের বাসনা পূরণের আশায় নির্দিষ্ট তিথিতে তারা কালীগঙ্গা নদীতে স্নান করেন। স্নান সমাপন শেষে তারা প্রসাদ গ্রহণ করেন। স্নান উৎসব উপলক্ষে নদ পাড়ে বসেছে 2 সপ্তাহব্যাপী গ্রামীণ মেলা। দর্শক, দেশের খবরে আবার নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। দর্শক, স্বাধীনতা পুরস্কার অনুষ্ঠান আয়োজন চলছে, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি ফৌজদার ক্যাডেট কলেজের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আদনান কবির পিপিএম বার পিএসসি কে অনুরোধ। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশপ্রেম ও কর্তব্য সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে 12 নম্বর ক্যাভালরি রেজিমেন্টে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি নিজ কর্মস্থল ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বরিশাল অঞ্চলে ফিরে স্থানীয় যুবকদের সংগঠিত করে প্রতিরোধ গড়ে তোলেন এবং পরে সেক্টর 9 অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে বরিশাল, পটুয়াখালী, খুলনা ও সুন্দরবন সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক অভিযান পরিচালিত হয়। 1989 সালের 19 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মেজর মোহাম্মদ আব্দুল জলিলকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। মেজর মোহাম্মদ আব্দুল জলিলের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা ব্যারিস্টার সারা জলিলকে অনুরোধ করছেন। পরবর্তী ক্ষেত্র হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। এই ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডক্টর জহুরুল করিম। অধ্যাপক ডক্টর জহুরুল করিম 1948 সালের 15 আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ছোট হরণ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব রিডিং থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি 1970 সালে আণবিক শক্তি কমিশন ঢাকায় গবেষণা ফেলো হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশে কৃষিতে জলবায়ু পরিবর্তন গবেষণার পথিকৃৎ, ধান ক্ষেতের মাটিতে ফেরিহাইড্রেট খনিজ শনাক্ত, প্রথম খরা তীব্রতা মানচিত্র প্রণয়ন, স্বল্পমেয়াদী ধানের জাত উদ্ভাবন এবং লবণাক্ততার মাত্রা নির্ধারণ, মানচিত্র ও শ্রেণীবিন্যাস প্রণয়নে তার অবদান রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে গৌরবোজ্জ্বল কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ
অধ্যাপক ডক্টর জহুরুল করিমকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। অধ্যাপক ডক্টর জহুরুল করিমের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার পুত্র ডক্টর মোহাম্মদ হালিমুর রশিদকে অনুরোধ করছি। দর্শক, বিটিভির সৌজন্যে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা বিতরণী পুরস্কার 2026-এ আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। সার ডিলার নিয়োগ এবং সার বিতরণ নীতিমালা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছেন বিএডিসি ডিলাররা। দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ডিলাররা অভিযোগ করেন, বর্তমানে শুধু বিসিআইসি ডিলাররাই ইউরিয়া ও আমদানি করা নন ইউরিয়া সারের বরাদ্দ পাচ্ছেন। ফলে তৈরি হচ্ছে সিন্ডিকেট আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। সমন্বিত নীতিমালা বাস্তবায়ন হলে একই স্থান থেকে কৃষকরা সহজে ও ন্যায্য মূল্যে সার সংগ্রহ করতে পারবেন। এতে সিন্ডিকেট থাকবে না এবং প্রায় 60,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশ ও কৃষকের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে এই নীতিমালা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন তারা। দেশের খবর এ পর্যন্তই। তবে যাবার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। পাটুরিয়া দৌলতদিয়া ফেরিতে ডাকাতি, আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার অভিযোগ। পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার, বললেন ভূমি প্রতিমন্ত্রী। জ্বালানি সংকটে চাঁপাইনবাবগঞ্জে আম ও ধানের ফলনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা। চুয়াডাঙ্গায় বজ্রপাতে স্কুল ছাত্রসহ 2 জনের মৃত্যু। এবং পাহাড়ে বর্ণিল আয়োজনে সাংগ্রাই উৎসব, পানি খেলা উচ্ছ্বাসে মাতল মারমা সম্প্রদায়। দর্শক, দেশের খবর এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।